হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো আমার এখানে এক্সট্রা বেড আছে, সবই আছে। তোমার খুব পছন্দ এক্সট্রা বেড ওগুলো। তোমাদের একটু রুম ট্যুর দিয়ে দিই। এই যে টিভি, একটা ক্যাবিনেট রয়েছে, এটা খোলা যায়। এই যে এখানে স্টোরেজ রাখার জন্য এখানে একটা রয়েছে, এই দেখো দেখাই যাচ্ছে, এখানে একটা রয়েছে, এটা আর খুলছি না। এক্সট্রা বেড রয়েছে, যেহেতু একটা সিঙ্গেল বেড রয়েছে, তো আমরা এখানেই সব লাগেজগুলো রেখে দিচ্ছি। আর এই হচ্ছে গিয়ে ডাবল বেড, ওখানে একটা ক্যাবিনেট রয়েছে, ওই যে সাইড টেবিল যেটাকে বলে, দুটো চেয়ার, না অল আউটের ব্যবস্থা, আর ওপরটা ঠিক এইরকম এসি। ওখানে রয়েছে হচ্ছে জানলা, যদি খুলতে ইচ্ছা করে এটা। আচ্ছা, ওয়াশরুমটা যেটা নিয়ে আমি, এখানেও জানলা রয়েছে, এটা নিয়ে ভাবছিলাম যে টেন্টের ওয়াশরুম কেমন হয়। তো দেখো এই যে এখানে একটা এরকম করা রয়েছে, এখান দিয়ে গিয়ে এই যে হচ্ছে বেসিন, এই যে এখানে রয়েছে, এখানে বেশ স্পেস রয়েছে, কিন্তু মানে ওই ঘর থেকে এই ঘর পর্যন্ত একটা স্পেস রয়েছে। আর এই দেখো এখানেও গিজার রয়েছে, এই যে ওই রুমেও গিজার টিজার সব ছিল। দেখো অনেকটা স্পেসিয়াস বাথরুমটা, অনেকটা সাধারণের তুলনায় বাথরুমগুলো বেশ স্পেসিয়াস। লাইট জ্বালালে আর এই মানে ওইখানে ফ্যানগুলো সমস্ত জায়গায় রয়েছে, ওই বাথরুমটাতেও ছিল। এই হচ্ছে কি রুম, এই যে আমি হ্যান্ড ওয়াশ টওয়াশ সবই দেওয়া রয়েছে। যা প্রবলেম হচ্ছে ওদেরকে বললে ওরা ম্যানেজ করে দিচ্ছে। জানলা টালনা সবই রয়েছে, মানে সিনারিওটাও খুব সুন্দর, টিভি রয়েছে। বাইরেটা দেখাই, এরকম চেন লক করে দিলে বন্ধ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে বারান্দাটা, এই যে সাইডে গাছপালা যেগুলো রয়েছে। আমরা 3rd নাম্বার ইয়েটা নিয়েছি, 3 নাম্বার। হ্যাঁ টিভিটা অন হয়নি, তাই বলছে টিভিটা অন হয়নি। দেখো টেন্টগুলো এরকম দেখতে লাগছে। আমরা এই টেন্টটা নিয়েছি, এই যে টোটাল 5টা টেন্ট রয়েছে এখানে, পিছন দিকে আরও রয়েছে, মানে ওগুলো নর্মাল টেন্ট, এসি নয়, আর নর্মাল যেগুলো এমনি জাস্ট। আর নিচে স্লিপিংটা নিচে, এই যে 4-5টা, ওপাশেও রয়েছে ওদের প্রপার্টি। ওই যে প্যান্ডেল হয়েছিল কালকে, তোমরা দেখেছো, মেডিকেল ক্যাম্প হয়েছিল। এই হচ্ছে প্রপার্টি। এখানেও কিন্তু একটা দোলনা আছে, ওই যে ওই যে পাহাড়, একদম ভিউ, পাহাড় ভিউ একদম বারান্দা থেকে দেখতে পাবো। এখানের চারপাশে ঘুরতে ঘুরতে দেখো এই লেবুটা পড়েছিল, তো আমি তুলে এনে মালি যে ছিল তাকে জিজ্ঞাসা করলাম যে দেওয়া যাবে কি না গপুকে, বললো হ্যাঁ দিতে পারো। এখানে এত লেবুর গাছ, সেই ছোটো ছোটো মুসম্বি লেবুগুলোও মনে হচ্ছে বাতাবি লেবুর সমান সাইজের। যাই হোক, এবার চলো আমাদের সাইট সিন করতে বেরোতে হবে, তো ঝটপট করে যাওয়া যাক। আর তোমরা তো আমাদের সাথেই থাকছো। রিসর্টের দাদাগুলোর থেকে আশেপাশের সাইট সিন করার জায়গাগুলো কোথায় কোনটা রয়েছে, কোন দিক থেকে গেলে সুবিধা হবে, বেস্ট লিস্টই নিয়ে নিয়েছি। তবে আমরা সবকটা জায়গা ঘুরবো না, ওই দাদাদের থেকেই ডিসকাস করলাম যে আমরা রিল্যাক্সে ঘুরতে চাই, তো কয়েকটা জায়গার নাম বলো। দেখতে পারবে রাস্তা, এখানটাই পার্কিং করে দাও। কি যেন ফুলডুমনি পাহাড়, তাই তো?
এদিক দিয়েও যাওয়া যায়, মানে রাস্তা অনেকগুলোই আছে। হ্যাঁ, ওঠো ওঠো। না ঘোরা রয়েছি তো, আজকে হিলটা না পড়লে ভালো হতো। ওকে, লেট ইট ডান। নিজেকেও তোলো, মোটা সোটা দুজনেই পড়বো। একসাথে পাহাড়ে ওঠা আমাদের প্রথম, তাই না? একটু স্টেবল আছে, এটা দাঁড়িয়ে নাও। ঘুরে যদি দেখো আমি আর নেই, ভুরতুরে কাহিনী, প্রেত কথা। কোনো মন্দির বা কিছু কিছু মন্দির টন্দির চলে যাচ্ছে ছেলেটা, ভয় করছে। ভয় নেই তো, ভয় করছে। কি জঙ্গল! এটাই না? ঠিক আছে, তুই একটা ফটো ক্লিক করি, তাহলে নেমে যাই। এক্ষুনি নামতে গেলে না কষ্ট হবে, একটু ওয়েট করি। এইটাই না? পাহাড়টা খুব বেশি উঁচু নয়, বলতে গেলে সেভাবে উঁচুই নয়, তবে জানো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর একটু যেন অক্সিজেন লেভেলের কম মনে হচ্ছিল আমার কাছে। আর ওই যে পায়ে হিল পরেছিলাম, যাই হোক, স্বামী স্ত্রী দুজনে মিলে এই পাহাড়ে চড়ার অভিজ্ঞতাটা আমার কাছে কিন্তু বন্দি হয়ে থাকলো, আর তোমাদেরকেও তার সাক্ষী করে নিলাম। আমাদের দুজনের এই প্রথমেই কোনো পাহাড়ে ওঠা, ছোট থেকেই শুরু হোক না, এরপর অনেক বড় বড় পাহাড় ডিঙোতে হবে আমাদেরকে একসাথে। তো এরপরে পরবর্তী সাইট সিনের জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম, তবে জানো তো অনেকটা দূরে আরেকটা পাহাড় ঠিক এরকমই। তো ও বললো যে সেম পাহাড়ই, তো চলো অন্য কোনো জায়গায় আমরা ভিজিট করি যেটা একটু অন্যরকম, না হলে সব ঝাড়খণ্ডে এইরকমই পাহাড়, এই শুকনো পাহাড়গুলো, অন্যরকম কিছু নয়। তো আমিও বললাম ঠিক আছে, তাহলে অন্য কিছু দেখি চলো। তো আমরা আবার ব্যাক করলাম, বেশ অনেকটা রাস্তা যাওয়ার পরেই ব্যাক করলাম, আর দুপাশে রাস্তার কিন্তু অনেক কিছু দেখতেও পেলাম, যেগুলো আমি সেভাবে হয়তো রেকর্ড করিনি। কোনো মন্দির দেখেছি বা কিছু, তো সব সময় তো ভিডিও অন করে রাখা সম্ভব হয় না। তবে এই যে বাইক রাইড করলে এই একটা মজা জানো তো, ছোটোখাটো যেগুলো হয়তো সাইট সিন হিসেবে ধরা হয় না, কিন্তু বেশ চোখের জন্য ভালো বা মনে রাখার মতন সেই সব জিনিসও বেশ দেখা যায় কিন্তু। তো এরপরে আমরা ছুটে চলেছি কোথায় যেন, বিভূতিভূষণের বাড়ি। হ্যাঁ, বিভূতিভূষণের বসত বাড়ি, যেখানে উনি দীর্ঘকালীন সময় কাটিয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। আর সেখানে গিয়ে কী কী জানতে পারলাম, কী কী দেখলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, চলে এসেছি আমরা বিভূতিভূষণের বসত বাড়ি গৌরীকুঞ্জে। এখানে এসেই প্রথমেই আমরা দেখতে পেলাম দেওয়ালের গায়ে বিভিন্ন রকম তার সম্পর্কে লেখনী রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে কথা সাহিত্যিক হিসেবে সবাই তার নাম জানে, আর তার বিশেষ বিশেষ যে লেখনীগুলো রয়েছে তা তো আমাদের মন ছুঁয়ে যাওয়া।
অপরাজিত, চাঁদের পাহাড়, ইছামতি, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেলের মতন সেই বিখ্যাত বিখ্যাত লেখা। আর তাছাড়া সেই অপুর সংসারের বিখ্যাত ঘটনাগুলো এখনও যেন ছোটোবেলায় দেখলেও দাগ কেটে যায়। কি তোমাদেরও মনে আছে আশা করি? এখানে না তারই বিভিন্ন চিত্রগুলো রাখা রয়েছে। এছাড়াও তার জন্ম কোথায় হয়েছিল, তার মামার বাড়ি কাঁচরাপাড়ায়, আর পড়াশোনা চলেছিল নৈহাটিতে। এছাড়াও বনগাঁয়েও তাদের বসতভিটা ছিল। আর তাছাড়া আরও জানতে পারি গৌরী দেবী তার প্রথম স্ত্রী, যিনি মারা যান খুব অল্প বয়সে। আর এই ভেতরে না ভিডিও করা অ্যালাউড ছিল না, কিন্তু যিনি ছিল তাকে একটু রিকোয়েস্ট করলাম, তিনি বলল দেখো বিভিন্নভাবে বিকৃত করে প্রকাশিত হয়, তো এই জন্যই দেওয়া হয় না। তো তোমরা করতে পারো, তবে হ্যাঁ বিশেষ বিশেষ জায়গায় করো, সমস্ত জায়গা দেখানো যাবে না। হ্যাঁ এই তো, এগুলোতেও উনি পারদর্শী ছিলেন নাকি? না, যে জঙ্গল মহলে যেতেন উনি আদিবাসী সমাজের সাথে বেশি মেলামেশা করতেন। হ্যাঁ। তো যে করম পুজো হয়, পাহাড় পুজো হয়, বা বাঁধনা পরব বলে, হ্যাঁ হ্যাঁ ওইগুলোর সাথে ব্যস্ত থাকতেন। ওই মহিলাদের সাথে নাচ গান করতেন, বাজাতেন, তাই বাড়ির ওগুলো নিয়ে এসে স্মৃতি হিসেবে। স্মৃতি হিসাবে এটা চরচড়ি, একটা গলায় দিয়ে দুটো লাঠি দিয়ে এরকম দুটো লাঠি দিয়ে বাজায় যেটা, সেটাকে ধামসা বলে না? ধামসা এটা। নিচে আছে এটা ধামসা। ধামসাটা। হেরিকেন লম্প, ওটা হ্যাচাক। আরো কিছু জিনিস দেবেন যেগুলো নিয়ে গেছেন উনি, হ্যাঁ ওনার ফ্যামিলির লোকজন নিয়ে গেছে। দিবেন বলেছেন। আচ্ছা আচ্ছা, মানে আরো এটা আবার রাখা হবে। এগুলো তো কিছুই ছিল না, এগুলো ওনারা দিচ্ছেন। এগুলো সেই চিঠি সংরক্ষণ করে একটু রাখলে দেখুন আমাদের পরবর্তী জেনারেশন একটু যদি কিছু জানতে পারে ওনার সম্পর্কে। কারণ একেবারে হারিয়ে গেলে আমাদের সাহিত্যের মানে 80% নষ্ট। এই বিভূতিভূষণ, শরৎচন্দ্র এরা যদি হারিয়ে যায়, বাঙালি বলতে বসেছে, কি করব? সেটাই হারিয়ে যায়। একটা বাড়ি আছে গোপালনগর বনগাঁ, হ্যাঁ ওইখানে ওই ওর কাছাকাছি আমাদের বাড়ি। ওইখানে পুরো বিশ্রী অবস্থা, জঙ্গল হয়ে জঙ্গল পুরো। নিজেদের উদ্যোগে 365 দিন। সাহিত্য বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ে ওনার সাথে আমাদের দীর্ঘক্ষণ কথাবার্তা হলো বিভিন্ন বিষয় নিয়ে। তবে সেগুলো আমি এখানে দিতে চাইছি না। বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু কথা রয়েছে, সব কিছু তো তুলে ধরা সম্ভব নয়, আর সেটা আমি চাইও না, তাই জন্য আর দিলাম না। তবে হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে দুঃখ দুর্দশা, বিভিন্ন রকমের যে প্রতিচ্ছবি তার ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে দিয়েই প্রকাশিত হচ্ছিল। তো তার জামা কাপড় থেকে শুরু করে ব্যবহৃত যেসব জিনিসগুলো এই সংগ্রহশালায় রাখা রয়েছে সেগুলোই আমরা দেখছিলাম। তো সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। আর তাছাড়াও জানো তো, মানে আমার হাজব্যান্ড একটু বেশি উদ্গ্রীব ছিল। ওনার যে পুত্র রয়েছে তারাদাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তারানাথ তান্ত্রিকের স্রষ্টা যাকে আমরা বলতে পারি, তো তার জন্য খুবই উত্তেজিত ছিল ওইগুলো বিষয়ে জানার জন্য। তো খুব বেশি তারাদাস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানা যায়নি, তবে তাও ওনার কাছ থেকে মুখে যতটুকু আমরা জানতে পারলাম। তো তোমরা এখানে কেউ আছো নাকি যে তারানাথ তান্ত্রিকের ভক্ত? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর তোমরা কি জানতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারানাথ তান্ত্রিকের স্রষ্টা তারাদাস বন্দ্যোপাধ্যায়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো এরপরে ওনার সাথে যেসব বিষয়গুলো নিয়ে কথাবার্তা চর্চা হলো, এরপরে আমার আরও অনেক কিছু জানার রয়েছে ওনার বিষয়ে। তো এরপর দেখো আমরা এই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। ওনার জানো তো মামার বাড়ি ছিল কাঁচরাপাড়াতে, আর ওনার পড়াশোনা হয়েছে নৈহাটিতে, এগুলোও জানতে পারলাম। এখানে গগনেন্দ্রনাথের বাড়ি জানো? তো বুঝতেই পারছো আমি কেন আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এখানকার মানুষের ব্যবহার অত্যন্ত ভালো। দোকান ফেলে রেখে একজন চলে গেছে, মানে সে চলে গেছে নিজের কাজে। আমরা বারবার একে ওকে জিজ্ঞাসা করছি কার দোকান, আপনার দোকান, তো কেউই সাড়া দিচ্ছে না সেভাবে। অ্যাকচুয়ালি এখানে সেভাবে উপহার নেওয়ার মতন কিছুই ছিল না, এই একটা মাত্রই দোকান পেয়েছিলাম, ভেবেছিলাম কিছু উপহার নেব, কিন্তু সেটাও আর হলো না কারণ দোকানদার নেই। আর আশপাশের মানুষকে বলছি এভাবে কেউ দোকান ফেলে যায় নাকি? বলছে এখানে
কেউ কিচ্ছু করে না, এখানকার মানুষজন খুবই ভালো, একে অপরকে বিশ্বাস করতে পারে। তো আমাদের এই কথাটা শুনে খুবই ভালো লাগলো। তবে হ্যাঁ, নেক্সট আমরা কিন্তু একটা দারুণ জায়গায় ভিজিট করতে গেছিলাম, সেটা এই ভিডিওতে রাখলাম না, নেক্সট ভিডিওতে রাখলাম। আর সেখানে গিয়ে আমার কিন্তু একজন পাপাও মিলেছে, সেটা কি করে হলো নেক্সট